একটা সিদ্ধান্ত, আর সেই একটা সিদ্ধান্তই পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে যে টাইম বোমা ফিট হয়ে গেছে, তার কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু। যে দল বলেছিল হিন্দুদের সরকার হবে, হিন্দুদের স্বার্থ রক্ষা করবে, আজ সেই দলের একটিমাত্র ফতোয়ায় রাজ্যের হিন্দু খামারিরাই বুক চাপড়ে কাঁদছেন রাস্তায়। আর মুসলিমরা, তারা এবার কোনো আন্দোলন করেনি, রাস্তায় নামেনি, ভাঙচুর করেনি। তারা শুধু একটাই কাজ করেছে, গরু কেনা বন্ধ করেছে। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল। প্রতি বছর কোরবানির আগে এই হাটগুলোতে কোটি কোটি টাকার লেনদেন হতো। রাত থেকে ভোর পর্যন্ত ক্রেতা বিক্রেতার ভিড়ে পা ফেলার জায়গা থাকতো না। আজ সেই হাটগুলোই শ্মশানের চেয়েও নীরব। গরু বাঁধা আছে সারি সারি, বিক্রেতা বসে আছেন, কিন্তু একজনও ক্রেতা নেই। একজন হিন্দু খামারি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন, এই গরুগুলোকে 3 দিন খাওয়াতে পারছি না, এভাবে চলতে থাকলে গরুগুলো মরে যাবে, আমরাও মরে যাব, আমাদের বাল বাচ্চা রয়েছে, তারা কোথায় যাবে। আরো একজন বলছেন, ফাঁসি দিলেও আমাদেরকে অন্তত সরকার টাইম দেয়, কিন্তু ঝামেলা করে একটা আইন বের করলে তো আর হবে না, তাহলে এসব মানুষ তো না খেয়ে মরবে। সবচেয়ে মর্মান্তিক কথাগুলো বলছেন এক প্রবীণ কৃষক। আমরা ভেবেছিলাম গরু কোরবানি বন্ধ করলে মুসলমানরা জব্দ হবে। আপনার কি মনে হয় জব্দ? আর খবর আসছে ইতিমধ্যে দেনার দায়ে মাথায় হাত দিয়ে জীবন শেষ করে দিয়েছেন কোনো গরু ব্যবসায়ীরা। কিন্তু সেই সংকট হঠাৎ করে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল। পশ্চিমবঙ্গের কোনো গরুর প্রাতিষ্ঠানিক জন্ম নিবন্ধন নেই, ফলে 14 বছর বয়সে প্রমাণ করার কোনো উপায় নেই। অর্থাৎ আইনটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কার্যত কোনো গরুরই জবাই করার অনুমতি পাওয়া সম্ভব নয়। নবান্নের মসনদে বসে এই মাস্টার প্ল্যান কষার সময় শুভেন্দু অধিকারী তার এই কৌশলবিদরা নিশ্চয় ভেবেছিলেন দারুণ চাল। মুসলিমরা কোণঠাসা হবে, কঠোর হিন্দু ভোট ব্যাংক খুশিতে গদগদ হবে। পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় এবার যা করেছে সেটা কোনো প্রতিবাদ নয়, কোনো আন্দোলন নয়। তারা ঘোষণা দিয়েছে এবার গরু কেনা হবে না, কোরবানিতে গরু লাগবে না, বিকল্প রয়েছে খাসি, দুম্বা, উট। শরীয়তে গরু কোরবানি বাধ্যতামূলক নয়। বীরভূমের রামপুরহাটের ইমাম মুয়াজ্জিন ওয়েলফেয়ার কমিটির সদস্যরা বৈঠক করে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ছোট হোক আর বড় হোক, আমরা কোনো গরু কোরবানি করব না। সরকারের আইন আমরা মানছি, কিন্তু তারা শুধু মানেননি, তারা আরো এক ধাপ এগিয়ে গেছেন। ইমাম শফিকুল ইসলাম সরাসরি দাবি তুলেছেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করুন, তাহলে আর কোনো গো হত্যা হবে না। যে বিক্রি করবে সেও অপরাধী, আর যে কিনবে সেও অপরাধী, যে কাটবে সেও অপরাধী। জামিয়াতে ওলামায়ে হিন্দু জাতির সভাপতি মাওলানা আরশাদ মাদানী আরো তীব্র ভাষায় বলেছেন, তোমরা বলো গরু মা, ঠিক আছে, আমিও বলছি মাকে কেটো না। আমি এক কদম আগে বেড়ে বলছি, গরুকে জাতীয় পশু বানাও। যে বেচে সেও অপরাধী, যে কেনে সেও অপরাধী, যে খায় সেও অপরাধী, যে জবাই করে সেও অপরাধী। সবাইকে ধরো, শুধু নিরীহদের নয়। এই দাবিটা শুনতে সরল মনে হলেও এটা আসলে পুরো গরু রাজনীতির মুখোশটাই খুলে দিয়েছে। কারণ সবাই জানেন, গরুকে সত্যি জাতীয় পশু ঘোষণা করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কাদের? এই বড় কর্পোরেট গোষ্ঠীগুলো, যারা সরাসরি লাইসেন্স দিয়ে বিলিয়ন ডলারের মাংস রপ্তানি করছে। এবার আসুন এই পুরো সংকটের সবচেয়ে লজ্জাজনক অধ্যায়ে। দেশের ভিতরে গরু মাতা, গরুর নামে মানুষ খুন হচ্ছে, মুসলিমদের পেটানো হচ্ছে, আইন করে কোরবানি বন্ধ করা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার পরিসংখ্যান বলছে, মহিষ ও গরুর প্রক্রিয়াজাতকরণ মাংস রপ্তানি ভারত বিশ্বের শীর্ষ 3য় দেশের একটি। প্রতি বছর 15 থেকে 16 লাখ মেট্রিক টন মাংস বিদেশে যাচ্ছে, আর্থিক মূল্য প্রায় 4 কোটি বিলিয়ন ডলার, অর্থাৎ 35,000 কোটি টাকারও বেশি। ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার পরিসংখ্যান বলছে, মহিষ ও গরুর প্রক্রিয়াজাতকরণ মাংস রপ্তানিতে ভারত বিশ্বের শীর্ষ 3টি দেশের একটি। প্রতি বছর 15 থেকে 16 লক্ষ মেট্রিক টন বিদেশে মাংস যাচ্ছে, আর্থিক মূল্য প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 35,000 কোটি টাকারও বেশি। কোথায় যাচ্ছে এই মাংস? সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া, মুসলিম দেশগুলোতে হালাল সার্টিফিকেট লাগিয়ে। তৃণমূল বিধায়ক আকরুজ্জামানও এই প্রশ্ন তুলছেন, আপনারা রাজ্যে বলছেন বন্ধ, আবার সেই একই জিনিসই বিপুল পরিমাণ রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জন করছেন। এই দ্বিচারিতা কেন? অর্থাৎ ছবিটা পরিষ্কার, সাধারণ মানুষের জন্য আইন, কর্পোরেটের জন্য ছাড়পত্র, গরিবের জন্য জেল, ধনীর জন্য বিলিয়ন ডলারের মুনাফা। এবার একটু ঠান্ডা মাথায় হিসাবটা করা যাক, কারণ এই সংকটটা শুধু গরুর হাটে সীমাবদ্ধ নেই, এটা পুরো একটা পূর্ণাঙ্গ চেইন রিঅ্যাকশন। একটি গরু 7 থেকে 8 বছর দুধ দেয়, তারপর অনুৎপাদনশীল হয়ে পড়ে। আগে সেই গরু বিক্রি করে নতুন গরু কেনা হতো, এখন বিক্রি বন্ধ। তার মানে 6 থেকে 7 বছরে একটা অকর্মণ্য গরুকে শুধু খাইয়ে পুষে রাখতে হবে। প্রতিটি গরুর পেছনে অতিরিক্ত খরচ 7.5 লক্ষ টাকা। বড় খামারিদের ঘাড়ে ব্যাংক ঋণ কোটি কোটি টাকা। দুধ বিক্রি কমছে, গরু বিক্রি বন্ধ, কিন্তু ঋণের কিস্তি কমছে না। গরুর চামড়া ছাড়া লেদার ইন্ডাস্ট্রি চাকা করে না। কলকাতার বানতলা লেদার কমপ্লেক্সে কাজ করেন লক্ষ লক্ষ শ্রমিক। কাঁচামাল
বন্ধ হয়ে গেলে ব্যাগ, বেল্ট, জুতা, মানিব্যাগ সবকিছুর উৎপাদন থমকে যাবে। খাদিমস, আজন্তা, শ্রী লেদার্সের মতো বাংলার গর্বের ব্র্যান্ডগুলো শোরুমও লাল বাতি জ্বলছে। ঠিক এই সংকটের মধ্যে আইন ফ্রন্টে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তৃণমূলের বিধায়ক আখতারুজ্জামান মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমে কলকাতা হাইকোর্টে একটি আবেদন করেছিলেন। তিনি 1950 সালের আইনকে চ্যালেঞ্জ করেননি। তিনি বলেছেন, এই আইনের 12 নম্বর ধারায় স্পষ্ট বলা রয়েছে, 3টি বিশেষ ক্ষেত্রে সরকার এই বিধিনিষেধ শিথিল করতে পারে। সেই 3টি ক্ষেত্রের একটি হলো ধর্মীয় উৎসব। কোরবানি ঈদ একটি ধর্মীয় উৎসব, সুতরাং এই ধারা অনুযায়ী শিথিলতা দেওয়া উচিত। আর কলকাতার হাইকোর্টে এই আবেদনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে বক্তব্য জানানোর জন্য। এটা একটা তাৎপর্যপূর্ণ বিচারিক পদক্ষেপ, কারণ আইনটা 1950 সালের হলেও তার ভেতরে যে ছাড়ের বিধান ছিল সেটা এতদিন সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, হাইকোর্টের এই নির্দেশের পর সরকার কি করবে? কোরবানির আগে কি কোনো সমাধানে আসবে, নাকি রাজনৈতিক জেদের কারণে পরিস্থিতি আরো জটিল হবে? খবর আসছে, হিন্দু খামারিদের তীব্র বিক্ষোভ ও নবান্ন ঘেরাও হুমকি প্রতিপক্ষকে শুভেন্দু অধিকারী এখন মুসলিম নেতৃত্বের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। যে সরকার কঠোর হিন্দুত্বের আবেগের ভর করে মুসলিমদের কোণঠাসা করতে চাইছিল, সেই সরকার এখন নিজের ভোটারদের চাপে পড়ে মুসলিম নেতাদের সাথে আলোচনায় বসতে বাধ্য হচ্ছেন। রাজনীতির ইতিহাসে এর চেয়ে বড় আর কি হতে পারে? বিজেপির নেতা অবনী মণ্ডল স্বীকার করেছেন খামারিদের তীব্র অসন্তোষের কথা। আইএসএফ, সিপিআইএম, তৃণমূল সবাই এই সংকটের জন্য সরাসরি রাজ্য সরকারকে দায়ী করেছে। তৃণমূলের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে, ধর্ম যার যার, উৎসব সবার। গণতান্ত্রিক দেশের প্রত্যেকের ধর্মীয় রীতি পালনের অধিকার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান পরিষ্কার, মানুষ তাদের মতো করে ধর্ম পালন করবে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, শুভেন্দুকে সত্যি পিছু হটবেন, নাকি কট্টর ভোট ব্যাংকের চাপে আবারও শক্ত অবস্থান নেবেন? বীরভূমের রামপুরহাটের ইমাম মুয়াজ্জিন ওয়েলফেয়ার কমিটি যে দাবি তুলেছে, সেটা আসলে একটা চতুর রাজনৈতিক পদক্ষেপ। তারা বলছেন যে আইন মানব, সরকার যা বলবে তাই করব, কিন্তু আইন সবার জন্য মানতে হবে। তাদের 3টি দাবি: 1, গরুকে জাতীয় পশু বা রাজ্য পশু ঘোষণা করা হোক। 2, যে বিক্রি করবে, যে কিনবে, যে কাটে, যে খায়, যে রপ্তানি করে, সবাইকে সমান আইনে বিচার করা হোক। 3, মাইকে আজানের ডিজেবল সীমা যেন সব ধর্মের ক্ষেত্রে মানা হয়। তেমনি পশু সংক্রান্ত আইনও সব ধর্ম ও সব শ্রেণীর জন্য সমানভাবে প্রযোজ্য হোক। এই দাবিগুলো আপাত দৃষ্টিতে সরকারের পক্ষে মেনে নেওয়ার কথা, কারণ তারা তো আইনের কথাই বলছেন। কিন্তু বাস্তবতা, এই দাবি মানলে কর্পোরেট মাংস রপ্তানি বন্ধ হয়ে যাবে। একটা কথা পরিষ্কার, সস্তা ধর্মীয় রাজনীতির মাসুল শেষ পর্যন্ত সাধারণ মানুষই দিতে হয়, ধর্ম নির্বিশেষে। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? সরকারকে ভুল স্বীকার করবেন, নাকি জেদের বসে আরো বড় বিপদ ডেকে আনবেন? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।